প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আবারও অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি গীতা বর্মন, প্রকাশক অর্থনীতি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর একটা ক্লাস নিয়ে এসেছি। দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। আজকে আমাদের আলোচনার বিষয় দেখো চ্যাপ্টার নেম খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি। প্রথমে আসি খাদ্য কথাটা যেখান থেকে আসছে। খাদ্য এমন একটা জিনিস যেটা মানুষের বেঁচে থাকা জন্মগত অধিকার। সৃষ্টির শুরু থেকে মানুষের বেঁচে থাকার অধিকারটা প্রথমেই গ্রহণযোগ্য। তারপরে কি আসে? এই বেঁচে থাকার জন্য মানুষের কি দরকার? সর্বপ্রথম দরকার খাদ্য। এই খাদ্য ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। এবং আমরা জানি মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, মৌলিক চাহিদা, তার মধ্যে প্রথমত আছে খাদ্য। তো যেহেতু খাদ্য প্রথমেই অবস্থান করছে মৌলিক অধিকারের মধ্যে, সেহেতু মানুষের জীবনের সাথে খাদ্য ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি, যতই আমরা বলি না কেন যে না খেয়ে এটা খাবো না সেটা খাবো না, কিন্তু অ্যাকচুয়ালি খাবার ছাড়া, সে যে টাইপের খাবার হোক না কেন, খাবার ছাড়া কিন্তু কোনো মানুষ বাঁচতে পারে না এবং বেশ কিছুক্ষণ পরে সে এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে। তো এখন এই খাবার নিয়ে এত কথা। পৃথিবীতে দেখো, আজকে যে খাবার মানুষের জীবন ধারণ করতে সাহায্য করে, যে খাবার ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, সেই খাবারের অভাবে এখনো পর্যন্ত আজকে এই উন্নত দেশে, উন্নত পৃথিবীর উন্নয়নের ধারায় বহু দেশে বহু মানুষ, কোটি কোটি মানুষ অর্ধাহারে অনাহারে ঢুকে মরছে। তার পেছনে কারণ হচ্ছে এই সব মানুষগুলো তাদের ফুড সিকিউরিটি যেটা বা খাদ্য নিরাপত্তার দিক থেকে এখনো অনেকটা পেছানো। তো মানুষের এই খাদ্য নিরাপত্তা যেটা বা খাদ্যের যোগান যেটা, এটা নিশ্চিত করতে হবে কাকে? সর্বপ্রথম সরকারকে নিশ্চিত করতে হবে। সরকারি বা বেসরকারি পর্যায়ে প্রত্যেকটা মানুষের খাবার বা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটা দেশের বা একটা জাতির সকল মানুষের কর্তব্য। সেই জন্য পিছিয়ে পড়া কিছু মানুষ, যারা এখনো আমাদের এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার মতো দেশে এখনো যে হাজার হাজার কোটি কোটি মানুষ না খেয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, তো তাদের দিকে আমাদের সকলকে নজর দিতে হবে এবং সবার আগে তাদেরকে ফুড সিকিউরিটি যেটা, সেটা নিশ্চিত করতে হবে। দেখো, আমাদের খাদ্য নিরাপত্তার চ্যাপ্টার, যেখানে খাদ্য নিরাপত্তা বোঝাতে গেলে, খাদ্য নিরাপত্তা চ্যাপ্টার শুরু করতে গেলে আমাদেরকে প্রথমে দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে এই যে নিরাপত্তা কথাটা, সিকিউরিটি বা নিরাপত্তা, এই কথাটা থেকে আরো কিছু কথা আসে। সেটা হচ্ছে নিরাপদ খাদ্যটা কি জিনিস। খাদ্য নিরাপত্তা তো আমি বুঝবো, তার আগে আমাকে বুঝতে হবে নিরাপদ খাদ্য কি জিনিস, এবং নিরাপদ খাদ্য কি জিনিস অথবা ভেজাল খাদ্য কি জিনিস। যেটা নিরাপদ নয় সেটাই হবে ভেজাল। তাহলে যেটা নিরাপদ নয় সেটা যদি ভেজাল হয়ে থাকে, তাহলে আগে আমাদেরকে নিরাপদ খাদ্যের সংজ্ঞা জেনে আসতে হবে, আর ভেজাল খাদ্য কাকে বলে সেটা জেনে আসতে হবে। তো প্রথমত দেখো, খাদ্য এই ধারণাটি হচ্ছে এটা বৈজ্ঞানিক ধারণা, যেখানে খাদ্যের কিছু প্রক্রিয়া আছে, কিছু প্রসেস আছে। সেই প্রসেসে এক একটা ধাপ পেরিয়ে একটা ফার্ম থেকে খাবার টেবিল পর্যন্ত খাবার সরবরাহকে বলা হয়। বা আমি যদি আরো ভালো করে বলি, তাহলে খাদ্য প্রস্তুত এবং সংরক্ষণে কোনো প্রতিবন্ধকতা যদি না থাকে এবং ফাইনালি সেটা খাবার টেবিলে সার্ভ করা পর্যন্ত যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, তখন সেটাকে আমরা নিরাপদ খাদ্যের আওতায় নিয়ে আসতে পারি। আরো অন্য কথা যদি বলি, যে নিরাপদ খাদ্য এমন এক ধরনের খাদ্যকে আমরা বলবো যে খাদ্য গ্রহণ করলে মানুষের কোনো ধরনের শারীরিক বা মানসিক সমস্যা তৈরি না হয়, বা যে খাদ্য কোনো মানুষ নিয়ম অনুযায়ী যদি ভক্ষণ করে তাহলে তার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, সেই ধরনের খাদ্যকে আমরা বলবো নিরাপদ খাদ্য। এখন এই নিরাপদ খাদ্য বলতে আরো যদি বোঝাই যে যদি খাবারে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের রাসায়নিক দ্রব্য মেশানো না হয় এবং সেই ধরনের খাবার যদি
সংরক্ষণটা খুব সুস্বাস্থ্যকর পরিবেশে করা হয় এবং ফাইনালি সেটা মানুষের খাবারের জন্য গ্রহণ করা হয়, তখন সেটাকে আমরা বলবো নিরাপদ খাদ্য। এবার নিরাপদ খাদ্য যদি এই জিনিসগুলো অটুট থাকে তাহলে সেটাকে যদি নিরাপদ খাদ্য বলি, তাহলে আরেকভাবে আমরা নিরাপদ খাদ্যকে ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে কি, যে আমরা পুষ্টি উপাদান বলে একটা জিনিস জানি ছোটবেলা থেকে, যে পুষ্টি উপাদান কাকে বলে বা পুষ্টিটা কি জিনিস। তো যে খাদ্য নিরাপদ হবে সে খাদ্যে যদি সব প্রসেস ঠিকঠাক থাকে তাহলে সেই খাবারে অবশ্যই পুষ্টি গুণগুলো ঠিকঠাক থাকবে। এবং এই পুষ্টি গুণগুলো কি কি? একটা খাবারে 6 ধরনের পুষ্টি থাকা উচিত বা 6 ধরনের গুণ থাকা উচিত। সেই 6 ধরনের খাদ্য উপাদান যেগুলোকে আমরা বলবো খাদ্য উপাদান, এই 6 ধরনের উপাদান যদি ঠিকভাবে খাদ্যের মধ্যে থাকে তখন আমরা সেই খাবারকে সুষম খাবার বলি। আমরা মনে হয় ছোটবেলায় সুষম খাবার কাকে বলে এটা পড়ে এসেছি। তো সেই 6টা উপাদান কি কি? প্রথমত আছে দেখো শর্করা, আমিষ, চর্বি জাতীয় তৈল বা ফ্যাট, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এই 6টা উপাদান যদি খাবারের মধ্যে ঠিকঠাক থাকে বা বিরাজ করে তখন সেই খাবারকে আমরা বলবো সুষম খাদ্য বা নিরাপদ খাদ্য। এখন আসো যে ভেজাল খাদ্য। নিরাপদ খাদ্যের যে সংজ্ঞা আমরা বললাম সেই সংজ্ঞার বিপরীতটা, সেই সংজ্ঞার অপোজিটটাই হচ্ছে ভেজাল খাদ্য। যেমন ধরো অনেক সময় ভেজাল খাদ্য কখন তৈরি হয়? ভেজাল খাদ্য অনেকভাবে তৈরি হয়ে থাকে। তো তার মধ্যে প্রথমত দেখো যে খাবারের একটা ফার্ম থেকে, উৎপাদন এরিয়া থেকে যখন খাবারটা তৈরি হয় তখন সেখানেও সেই খাবারে ভেজাল মেশানো হতে পারে, অথবা সেই খাবারটা যখন উৎপাদন ফার্ম থেকে কোনো কোনো বিক্রেতা বা ব্যবসায়ী যখন কিনে নেয় তখনও সেখানে ভেজাল মেশানো হতে পারে। অ্যাকচুয়ালি ভেজালটা যে কোনো লেভেল থেকে হতে পারে। তো খাবারে যখন বিভিন্ন ধরনের কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য মেশানো হয় সেটা কী কারণে হতে পারে? কোনোটা গন্ধ তৈরি করার জন্য, যে নকল গন্ধ যেটা ফ্লেভার, সেই ফ্লেভার তৈরি করার জন্য খাবারে কেমিক্যাল মেশাচ্ছে। আবার কেউ তো কী করছে, যে খাবারের সৌন্দর্য ধরে রাখতে কেমিক্যাল ইউজ করছে, যে খাবারটা তাজা থাকবে বা দেখতে লোভনীয় হবে, দেখতে এতটাই লোভনীয় হবে যে দেখেই মনে হবে খাবারটা একদম টাটকা বা নিরাপদ। তো এই যে জিনিসগুলো খাবারকে গন্ধযুক্ত অথবা লোভনীয় করে তোলার জন্য যেসব ধরনের কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য মেশানো হয় তখন সেই খাবারটা ভেজালযুক্ত হয়ে যাচ্ছে। যখন ভেজাল মেশানো হচ্ছে খাবারে তখন এই খাবারটা যখন মানুষ গ্রহণ করছে তখন বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি হচ্ছে। তো এই ভেজাল খাদ্যটা অনেকে কোনো খাবার বহুদিনের জন্য যখন অবিকৃত রাখতে চায়, যেমন আমরা ধরি মাছ বা কিছু সবজি আছে যেগুলো আমরা ফ্রিজিং করে রাখলে সেটা অনেকদিন পর্যন্ত টাটকা থাকে বা দেখতে অনেকটা টাটকা মনে হয় বা অনেকটা এইমাত্র খামার থেকে তুলে নিয়ে আসা হয়েছে এরকম মনে হয়। তো এই খাদ্যগুলো যখন অবিকৃত রাখার জন্য দিনের পর দিন কোনো কেমিক্যাল মেশায় রাখা হয় বা কোনো ধরনের সংরক্ষণ প্রসেসের মধ্যে কোনো ধরনের রাসায়নিক দ্রব্য মেশানো হচ্ছে তখন সেটাকে আমরা বলবো ভেজাল খাদ্য। এই ভেজাল কিভাবে হতে পারে? শুধুমাত্র যে রাসায়নিক দ্রব্য মেশালে খাদ্যদ্রব্য ভেজাল হবে সেরকম না। অনেক সময় এটা করা হয় যে একটা খাবারের সাথে আরেকটা খাবারের মিশ্রণ। যেমন ধরো একটা চাল, সেটা মোটা চাল বা সেটা একটু দাম কম, সেই চালটা যখন একটা বেশি দামের চালের সাথে মেশানো হচ্ছে তখন অ্যাভারেজে সেই চালটা বেশি দাম দিয়ে যখন বিক্রি করবে ওই বিক্রেতা তখন তার লাভের পরিমাণটা বেশি হবে। সুতরাং এই সমস্ত প্রক্রিয়া খাদ্যের ভেজাল যেটা, এই ভেজালকরণটা হচ্ছে কিন্তু ফাইনালি মুনাফা লাভের উদ্দেশ্যে। এই মুনাফাটা কে লাভ করছে? সে উৎপাদকের ক্ষেত্রে হতে পারে, উৎপাদকের শ্রেণী থেকে হতে পারে, আবার সে বিক্রেতার শ্রেণী থেকে হতে পারে। তো মেইনলি সে খাবারে ভেজালটা মেশাচ্ছে এই কারণে যে তার অধিকতার মুনাফা অর্জন হবে। এবং দেখো এই খাবার যে ভেজাল আমি বলছি, এই ভেজাল দুভাবে হতে পারে।
যেমন একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভেজাল মেশানো, আর একটা হচ্ছে ইচ্ছাকৃত। অনিচ্ছাকৃত ভেজালটা কিভাবে হতে পারে? দেখো, আমরা যে ভেজাল নিয়ে কথা বলছি, খাদ্যের ভেজালটা, এই ভেজালটা কিন্তু একটা কৃষকের কাছ থেকে যখন খাবারটা আসে তখন সেটা খুব সিভিয়ার লেভেলে দূষিত খাবার হয় না। সেটা একজন কৃষক, সে যদি খাবারে ভেজাল মিশিয়ে থাকে কোনোভাবে, বা খাবারের মধ্যে কোনো কেমিক্যাল মিশিয়ে থাকে, রাসায়নিক দ্রব্য, তাহলে সেটা তার অনিচ্ছাকৃতভাবে সে মেশায়। যেমন যখন কোনো ফসল উৎপাদন করা হয় তখন সেই ফসল উৎপাদনের জন্য কীটনাশকের প্রয়োগ করতে হয়। কীটনাশক বিভিন্ন ধরনের পোকামাকড় দমন বা বিভিন্ন ধরনের ধান বা বিভিন্ন ধরনের ফসলে যে সকল ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত রোগ হয় সেগুলো দমনের জন্য কি করে, অনেকে কীটনাশক প্রয়োগ করে। এবং কীটনাশক প্রয়োগ না করলে তো পোকায় সব ফসল নষ্ট করে দেবে। তাহলে এই কীটনাশকটা কিন্তু অন টাইপ অফ ভেজাল, কিন্তু এই কীটনাশকটা ওই কৃষক ইউজ করছে বা ব্যবহার করছে কিন্তু ফলনটা ভালো করার জন্য, বা ফলনটা যাতে পোকা মুক্ত হয়, পোকা বা কীট পতঙ্গ যেটা তাদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সে ওটা ব্যবহার করছে। ওটা ব্যবহার করলে হয়তো বা খাবারে ভেজাল হচ্ছে, কিন্তু সেটা তার অনিচ্ছাকৃত সত্ত্বেও সে ওই খাবারের ভেজালটা মেশাচ্ছে। এটা হতে পারে একদম উৎপাদন লেভেল থেকে। আরেকটা লেভেলে খাবারের ভেজাল মেশানো হয় যে ইচ্ছাকৃত, যেটা অ্যাকচুয়ালি কি, যে ফার্ম থেকে যখন খাবারটা চলে আসে সেটা হতে পারে বিক্রেতা বা যারা মধ্য সত্ত্ব কিছু ব্যবসায়ী আছে যারা কৃষকদের কাছ থেকে পাইকারি দরে ফসল কিনে নেয়, তারাও এটা করতে পারে, বা যারা ফসল মজুত করে তারাও এটা করতে পারে। তো এই লেভেলে যখন খাবারের ভেজাল মেশানো হয় তখন সেটা কিন্তু সম্পূর্ণ ইচ্ছাকৃত। এবং আমার যেটা মনে হয়, এবং এটাই সত্যি, যে কৃষকদের লেভেলে যে ভেজালটা খাবারে মিশে যাচ্ছে সেটা কিন্তু কিছুটা হলেও আমরা অ্যাভয়েড করতে পারি, বা সেটা কিছুটা হলেও সেই ভেজালটা ফাইনালি খাবারটা গ্রহণ করার আগ পর্যন্ত সেই খাবারটা কিন্তু অতটা দূষিত থাকে না। কিন্তু যখন ফাইনাল পর্যায়ে এসে খাবারের ভেজাল মেশানো হয় তখন সেই ভেজালটা আর ওখান থেকে বর্জন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই ফাইনালি যে ভেজালটা খাবারে মেশানো হচ্ছে, এই খাবারটা খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তো এখন আসো দেখো নিরাপদ খাদ্যের গুরুত্ব। আমি নিরাপদ খাদ্যের সংজ্ঞা, ভেজাল খাদ্য কি, এই নিয়ে যে কথাগুলো বললাম এর মধ্যে থেকে আমরা বুঝতে পারছি যে নিরাপদ খাদ্যের গুরুত্বটা কতটুকু। দেখো, খাবার এমন একটা জিনিস যেটা খেলে মানুষ সুস্থ থাকে, তার শারীরিক মানসিক বিকাশটা ঠিকঠাক থাকে, এবং না খেলে সে নিস্তেজ হয়ে পড়ে। সে একটা মানুষ একটানা কতক্ষণ কাজ করতে পারে। খাবারটা এরকম কোনো জিনিস না যে আজকে খেলাম দুদিন খেলাম না, এরকম কিন্তু না। খাবারের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই সময়ে খাবার না খেলে মানুষের কর্মক্ষমতা হারিয়ে যাবে। তো যখন কর্মক্ষমতা হারিয়ে যাবে তখন তাকে আবার খাবার গ্রহণ করতে হবে, এবং সেই নির্দিষ্ট মেয়াদ সময় পরে সে যদি খাবারটা গ্রহণ না করে তখন কিন্তু সে পরবর্তী কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে না। তাহলে খাদ্যের, নিরাপদ খাদ্যের গুরুত্ব, এই খাবারটা যে যেখানে যে অবস্থায় খাচ্ছে এই খাবারটা কি নিরাপদ হতে হবে। নিরাপদ না হলে সেই মানুষ তৎক্ষণাৎ অসুস্থ হয়ে যাবে। দেখো, আমরা দেখছি যে রাস্তাঘাটে অনেকে খাবার, কত ধরনের খাবার বিক্রি হয়। একই খাবার কোথাও বিক্রি হচ্ছে খোলা জায়গায়, যেখানে মানুষ তাদের হাত ব্যবহার করছে এবং বাইরের বিভিন্ন ধরনের ময়লা ধুলো এগুলো খাবারের উপরে এসে পড়ছে, সেগুলো আমরা ব্যবহার করছি বা খাচ্ছি। এই এক ধরনের খাবার তৈরি হচ্ছে যেগুলো মানুষ, যারা খাবার প্রস্তুতের সাথে সংযুক্ত, তারা হয়তো নিজেদেরকে ঠিকঠাক করে ক্লিন করে এই খাবারটা প্রস্তুত করছে না। আবার কেউ কেউ আছে যে খুব সুন্দর একটা পরিবেশে, খুব পরিবেশটা ঠিক করে সুস্থ পরিবেশে প্যাকেটজাত করে খাবার বিক্রি করছে। সেই খাবারে হয়তো বা রাস্তাঘাটে ধুলোবালি পড়ছে না, কিন্তু সেই খাবারটা কতক্ষণ সংরক্ষণ করা হয়েছিল, অ্যাকচুয়ালি কোন পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছিল সেটাও একটা চিন্তার বিষয়। কিন্তু আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করব যে খোলা জায়গা থেকে কোনো খোলা খাবার গ্রহণ না করতে। শুধুমাত্র যে আমরা বাইরে থেকে খাবার কিনে সেটা ভেজাল হবে এমন কোনো কথা নেই। এরকম হতে পারে যে বাসা বাড়িতে যখন রান্না হয় অনেক সময় খাবার বেশি থাকে, এই খাবারটা যখন আমরা
সংরক্ষণ ঠিকভাবে না করে যখন আমরা পুনরায় ওই ঠান্ডা নষ্ট বা বাসি পচা খাবারটা গ্রহণ করছি, তখনও খাবারে ভেজাল মিশে যাচ্ছে। তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা লেভেল থেকে, প্রত্যেকের স্থান থেকে খাবারের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, এবং নিরাপদ খাদ্য যখন সে নিশ্চিত করতে পারবে, তখন সেই মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে। সুতরাং নিরাপদ খাদ্যের গুরুত্বের কোনো শেষ নাই। যখন একটা বাচ্চা যখন খাবার খাওয়া শুরু করে, বাইরের খাবার খাওয়া শুরু করে, তখন থেকেই কিন্তু তার নিরাপদ খাদ্যটা নিশ্চিত করতে হবে। কারণ সেই শুরু থেকেই সেই বাচ্চার বিকাশ ঘটানোর জন্য, শারীরিক বা মানসিক বিকাশ ঘটানোর জন্য তার নিরাপদ খাদ্যটা অতীব জরুরি। এখন আসো যে খাদ্য ভেজাল মুক্তকরণ। তার আগে আমরা একটা টপিকে কথা বলেছি, দেখো খাদ্য নিরাপত্তার কিছু দিক আছে। খাদ্য নিরাপত্তা নিয়ে এত কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি নিরাপদ খাদ্য বলতে যে গুরুত্বপূর্ণ তিনটা দিক, সেটা হচ্ছে খাদ্য প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের ব্যবহার। তো খাদ্যের প্রাপ্যতাটা কি? প্রাপ্যতা মানে হচ্ছে অ্যাভেলেবিলিটি। দেখা গেল যে এখন বাজারে যে পরিমাণ দ্রব্য সামগ্রীর দাম, সেখানে আমরা যদি লাস্ট 1 বছর বা 2 বছরের সাথে কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো যে প্রচণ্ড পরিমাণে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গিয়েছে, এবং এটা এখন এক কথায় আকাশচুম্বী, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এই অ্যাভেলেবিলিটি কথাটা কেন আসছে? অ্যাভেলেবিলিটি মানে কি? যে বাজারে খাদ্যদ্রব্য আছে কিনা। বাজারে যদি নাই থাকে, তাহলে আমি কি করে কিনবো, তুমি কি করে কিনবা বা কি করে খাবা? এখন বাজারে প্রথমে তো হচ্ছে কি, যে বাজারে খাবারের যোগান থাকতে হবে। নিরাপত্তার দিক সমূহ, তার মানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গেলে যে তিনটা জিনিস দরকার, সেটার ফার্স্টটাই হচ্ছে খাদ্য প্রাপ্যতা। মানে কি? খাবার আছে, এখন আমি কিনবো কিনা, কিনতে অসুবিধা আছে না সেটা পরের ব্যাপার, কিন্তু খাবার আছে, স্টক আছে। স্টক থাকলে অবশ্যই মানুষ কিনতে পারবে, যেভাবে হোক। কিন্তু প্রথমত আমাকে খাদ্যের অ্যাভেলেবিলিটিটা এনশিওর করতে হবে, বা খাদ্য প্রাপ্যতাটা এনশিওর করতে হবে, যে পার হেড এতটুকু খাদ্য স্টক আছে, বা যতটুকু লাগবে ততটুকু খাবার আছে। এবার আসো দেখো খাদ্যের ক্রয়যোগ্যতা। তার মানে কি? অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেস, যেটা যে খাদ্য আছে কিন্তু আমি পাচ্ছি না, খাদ্য আছে আমি পাচ্ছি, সে পাচ্ছে না, বা সে পাচ্ছে আমি পাচ্ছি না। তার মানে কি? আমি পাচ্ছি না কেন? খাবার আছে, তাহলে আমি কেন কিনতে পারছি না? নিশ্চয়ই আমার কাছে খাদ্যদ্রব্য ক্রয় করার মতো অর্থ নাই। তাহলে খাদ্য যেভাবে এক সাইডে থাকতে হবে, অন্য সাইডে সেই খাবার কেনার অ্যাক্সেস থাকতে হবে, মানুষের পকেটে মানি থাকতে হবে, অর্থ থাকতে হবে, যে অর্থ দিয়ে সে ওই খাবারটা কিনতে পারবে। দেন আছে যে খাদ্য নিরাপত্তার লাস্ট দিক হচ্ছে খাদ্যের ব্যবহার। অনেকে আছে যে আমি স্টক আছে, আমি কিনলাম, আমার কেনার সামর্থ্য আছে, কিন্তু বাসায় এসে আমি খাবারটা ঠিকঠাকভাবে খেতে পারলাম না, সেটা হচ্ছে ইউজেস। এই ব্যবহারটা যদি আমি ঠিক করে না খাই, যে দ্রব্য যেভাবে খেতে হবে সেই দ্রব্য সেভাবে না রেখে, না খেয়ে যদি আমি সেটা যেখানে সেখানে ফেলে রেখে, বাসি করে, পচিয়ে, দুর্গন্ধযুক্ত করে যদি আমি সেই খাবারটা খাই, তাহলে সেই খাবারটা কিন্তু আর নিরাপদ থাকলো না। তাহলে এক কথায় আসছে যে খাদ্য নিরাপত্তার দিকসমূহ হচ্ছে খাদ্য প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা এবং খাদ্যের ব্যবহার। এবং লাস্ট আসে দেখো যে খাদ্য ভেজাল মুক্তকরণ। তো খাদ্য ভেজাল মুক্তকরণের জন্য আসলে অনেক ধরনের প্রসেস আছে, বা অনেক ধরনের টেকনিক আছে। এখন বাজারে যে মোবাইল কোড, যেটা তোমরা সবাই জেনে থাকবে, মোবাইল কোড অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের দোকান বা শপিং মল বা বিভিন্ন ধরনের হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, এইগুলোতে মোবাইল কোড অভিযান চালিয়ে খাদ্য ভেজাল মুক্তকরণের বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে। তো এগুলো যদিও এখনো চলছে, তারপরেও এর থেকে আরো বেটার কিছু দরকার, আরো বেশি স্ট্রিক্ট কিছু ল আমাদের দরকার। তাহলে আমরা কি করতে পারবো? খাদ্যের ভেজাল মুক্তকরণটা নিশ্চিত করতে পারবো। তো দেখো আজকে আমাদের যে সংজ্ঞা বা কিছু আলোচনার বিষয় ছিল, ম্যাক্সিমাম সবই হচ্ছে থিওরিটিক্যাল আলোচনার বিষয়, আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিলাম। বাকি চ্যাপ্টারে আর কিছু টপিক আছে, সেগুলো নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে কথা বলবো। অন্য ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ।